নমস্কার বন্ধুরা, আমি সুকান্ত হালদার। আজকের একটা আরও সুন্দর ভিডিওতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমরা জানি ভারতের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ভীষণভাবে গ্রো করেছে। আমরা যদি দেখি 2002 সালে ডেটা অনুযায়ী 1,00,000 কোটি টাকা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করা হয়েছিল, যেটা 2024 সালের এপ্রিল মাস নাগাদ সেটা হয়ে গেছে 57,00,000 কোটি টাকা। আমরা যদি দেখি মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগকারী অ্যাকাউন্টের সংখ্যা প্রায় 18 কোটিরও উপর। আর আমরা যদি এসআইপি অ্যাকাউন্ট দেখি, সেটাও মোটামুটি 8 কোটির উপর। আমি এটা এপ্রিল মাসের ডেটা বলছি, এখন হয়তো আরও বেশি বেড়ে গেছে। তাহলে একবার ভাবুন, কত বেশি পরিমাণে মানুষ আজকাল মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করছেন। আর করবেন নাই বা কেন? আমরা বিভিন্ন লেজেন্ডদেরকে আমরা দেখতে পাচ্ছি টিভির অ্যাডে। লাস্ট বিশ্বকাপে, টি20 বিশ্বকাপে আমরা দেখেছি আমাদের বড় বড় লিজেন্ড ক্রিকেটার সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, প্রত্যেকে বড় বড় লেজেন্ডরা বলেছেন মিউচুয়াল ফান্ড চাহিয়ে। আমরা তাদেরকে একরকম ভগবানের মতো পুজো করি, বড় বড় ক্রিকেটারদেরকে। আমরা ওনাদের কথা তো একদম শুনবই, ওনারাই আমাদের রোল মডেল। তা আমরা দেখেছি প্রচুর বেশি পরিমাণে মানুষ বর্তমানে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করছেন। এবং আমরা দেখেছি লাস্ট কয়েক বছর ধরে বিভিন্ন মিউচুয়াল ফান্ডের স্কিমও আমাদেরকে বেশ ভালো রিটার্ন দিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কোয়ান্ট মিউচুয়াল ফান্ড। কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিম রয়েছে, মিড ক্যাপ রয়েছে, স্মল ক্যাপ রয়েছে, মাল্টি ক্যাপ রয়েছে, বিভিন্ন রকম স্কিম রয়েছে। বিভিন্ন মিউচুয়াল ফান্ডের মধ্যে আমি দেখেছি কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের স্কিমগুলো তুলনামূলক অনেক বেশি রিটার্ন দিয়েছে। বন্ধুরা, এই মিউচুয়াল ফান্ড হচ্ছে আমাদের খুব বিশ্বাসের একটা জায়গা। আর এই কোয়ান্ট মিউচুয়াল ফান্ড আমাদের সেই বিশ্বাসের জায়গাটাতেই ঘা দিয়েছে। আমরা দেখেছি কিছুদিন আগে, মোটামুটি 10-12 দিন আগে, কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের দপ্তরে সেবি রেড করেছে। সেবি রেড করে সেখানে তাদের কিছু ডকুমেন্টস সেখানে বাজেয়াপ্ত করেছে। কিছু মোবাইল ফোন, কিছু ল্যাপটপ এবং কিছু নথিপত্র তারা সেখান থেকে বাজেয়াপ্ত করেছে। এই ঘটনাগুলো মোটামুটি আমরা প্রত্যেকেই জানি, আমরা যারা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বিনিয়োগ করছি, কারণ আমাদেরকে এই সমস্ত খবরাখবর তো রাখতেই হয়। এই কারণে একটা প্রশ্ন সব থেকে বেশি আমাদের মনে এসেছে, এবং যে প্রশ্নটা প্রায় প্রত্যেকেই এই মুহূর্তে করছেন, সেটা হচ্ছে কি, তাহলে কি এই কোয়ান্ট মিউচুয়াল ফান্ড কোনো ফান্ড রানিংয়ের কেস করেছে? এটা একটা খুব বড় প্রশ্ন সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে এক্সপার্টদের মনেও রয়েছে, যে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। বন্ধুরা, ভিডিওর শুরু থেকে শেষ অবধি দেখবেন, তাহলে আজকের ভিডিওতে আপনি অনেক কিছু জানতে পারবেন। আজকের ভিডিওতে কি কি জানবেন? প্রথম হচ্ছে এই ফান্ড রানিং ব্যাপারটা কি, এই প্রশ্নটার উত্তর আপনি আজকের ভিডিওতে পাবেন। এবং দ্বিতীয় হচ্ছে, যদি এরকম কিছু হয়ে থাকে, তাহলে আপনি যদি একজন কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারী হয়ে থাকেন, তাহলে এই মুহূর্তে আপনি কি করবেন? বা আপনি যদি কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের কোনো স্কিমে বিনিয়োগ করবেন ভেবে থাকেন, তাহলে এই মুহূর্তে আপনি কি করবেন? বন্ধুরা, এই বিষয়ে ডিটেলসে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে বন্ধুরা, আসুন শুরু করা যাক আজকের ভিডিও। तो करना परेशान हो गए हम लोग 2.5 साल से। বন্ধুরা, প্রথমেই জেনে নেই ফান্ড রানিং কি। ফান্ড রানিং ব্যাপারটা বুঝতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে কোনো মিউচুয়াল ফান্ডের স্কিম কিভাবে তারা বিনিয়োগটা করে। দেখুন বন্ধুরা, মিউচুয়াল ফান্ডের স্কিম যখন বিনিয়োগ করে, শেয়ার বাজারে হোক বা যে কোনো মার্কেটেই হোক, বিনিয়োগ করার সময় 3টি বডি কাজ করে। প্রথম হচ্ছে মিউচুয়াল ফান্ড ম্যানেজার, দ্বিতীয় হচ্ছে ডিলার, এবং তৃতীয় হচ্ছে ব্রোকার। মিউচুয়াল ফান্ড ম্যানেজার ডিলারকে আদেশ দেয়, ডিলার সেটা সেই ব্রোকারের কাছে পৌঁছায়, এবং ব্রোকার সেই ডিলটাকে এক্সিকিউট করেন। এইভাবেই মূলত কাজটা চলে। সেটা বাই হোক বা সেল হোক, যাই হোক না কেন, মিউচুয়াল ফান্ড ম্যানেজার সেটা প্রথমে ডিলারকে বলবে এবং ডিলার সেটা ব্রোকারকে বলে। এই 3টি বডি একসাথে জড়িয়ে রয়েছে। যখনই কোনো ট্রানজ্যাকশান হয়, তার আগে এবং পরে সমস্ত খবরই তারা কিন্তু জেনে থাকে। মানে এই মিউচুয়াল ফান্ডের সাথে যারা যুক্ত, তারা জানে যে আগামী দিনে কোন শেয়ারগুলো কেনা হবে এবং কোন শেয়ারগুলো বিক্রি করা হবে। এই ব্যাপারটা থেকেই আসছে ফান্ড রানিং কেস। এই বডির সাথে যারা যুক্ত তাদেরকে এই আওতায় আনা হয়। অর্থাৎ এই ফান্ড ম্যানেজার এবং ডিলার, এর সাথে ব্রোকার, এই 3টি বডির মধ্যে কেউই কিন্তু যে সমস্ত শেয়ারগুলোকে সেই মিউচুয়াল ফান্ডের স্কিম বাই করতে চলেছে বা সেল করতে চলেছে, সেই শেয়ারগুলো এই বডির সাথে যুক্ত যে সমস্ত মানুষ রয়েছে,
তারা কিন্তু বিক্রি করতে পারবে না বা কিনতে পারবে না। সেটা একটা এক্স্যাক্টলি ডেট দেওয়া থাকে, এই ডেটের মধ্যে তারা এই শেয়ারগুলোতে কোনো ট্রানজ্যাকশান করতে পারবে না, অর্থাৎ শেয়ারগুলো কিনতেও পারবে না, বিক্রিও করতে পারবে না। এটা সেবি নিয়ম করে রেখে দিয়েছে, সেবি রেগুলেশনে এটা বলা রয়েছে। তাই তারা এই কাজগুলো করতে পারে না। যদি করে থাকে তাহলে তারা এই ফান্ড রানিংয়ের আওতায় চলে আসবে, যেটা এই মুহূর্তে ইললিগাল। দেখুন বন্ধুরা, তাই এই সমস্ত বডির সাথে যারা যুক্ত রয়েছে, অর্থাৎ ফান্ড ম্যানেজার হোক বা ডিলারের সাথে যুক্ত এবং ব্রোকারের সাথে যে সমস্ত মানুষ জড়িয়ে রয়েছে, তারা খুব ভালো রকম জানে যে তাদের ডিম্যাট অ্যাকাউন্ট কিন্তু সেবির সবসময় নজরদারিতে রয়েছে। সেবি তাদের ডিম্যাট অ্যাকাউন্ট সবসময় কিন্তু চেক করে। তাই কিছু কিছু সময় এরকম ঘটনা ঘটে, এই সমস্ত বডিতে যে সমস্ত মানুষ রয়েছে তারা কি করে, তারা কিছু ডিম্যাট অ্যাকাউন্ট কিছুদিনের জন্য ধার নেয় এবং এই ধার দিয়ে তারা কিছু টাকা সেই সমস্ত অ্যাকাউন্টের যে সমস্ত মালিক রয়েছে তাদেরকে কিছু টাকা দেয় এবং তাদের এই কাজ হওয়ার পর তারা আবার তাদের সেই ডিম্যাট অ্যাকাউন্ট তাদেরকে ফেরত দিয়ে দেয়। মাঝে মাঝে এরকম কেসও কিন্তু ধরা পড়ে। এই অ্যাকাউন্টগুলোকে আমরা বলি বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট। এরকম কিছু অ্যাকাউন্ট থাকে। এছাড়াও যে সমস্ত মানুষজন রয়েছে এই বডির মধ্যে, তাদের ফ্যামিলি বা বন্ধুবান্ধব, এনাদের অ্যাকাউন্ট থেকেও মাঝে মাঝে এরকম কেস কিন্তু হয়। যারা কি করে, যারা কোনো একটা মিউচুয়াল ফান্ড দেখা যাবে যে কোনো একটা এবিসিডি কোনো একটা স্টক কিনতে চলেছে, এই খবরটা এরা মোটামুটি সবাই জানে যারা এই সমস্ত বডির সাথে যুক্ত। এরা কি করে, এই শেয়ারটা কোনো একটা মিউচুয়াল ফান্ড যারা এই শেয়ারটা কিনতে চলেছে, কেনার আগে তারা এই শেয়ারটা কিছু পরিমাণ কিনে রেখে দেয়। দেখুন বন্ধুরা, কোনো একটা মিউচুয়াল ফান্ড যখন একটা শেয়ার কেনে, সেই মিউচুয়াল ফান্ড তো আমাদের মতো 5,000 10,000 টাকা শেয়ার কেনে না, তারা ধরুন কোটি কোটি টাকা শেয়ার কেনেন। এই শেয়ার কেনার সঙ্গে সঙ্গে সেই শেয়ারটার খুব স্বাভাবিকভাবে 2-4% দামও কিন্তু উঠে যায়। এই 2-4% দামের সুবিধাটা এরা কিন্তু নেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ আগে তারা শেয়ারটা কেনে, যখন মিউচুয়াল ফান্ড সেটাকে কিনে নেয় তখন 2-4% দাম বেড়ে যায়, বাড়ার সঙ্গে সঙ্গে সেই শেয়ারটাকে বিক্রি করে তারা বেরিয়ে চলে যায়। এইভাবে তারা এখান থেকে কিছু লাভ পায়, যেটা সেবির নিয়ম অনুযায়ী ইললিগাল। সেবি চায় না যারা ইনফর্ম রয়েছে, যারা ইনসাইডার খবর জানে, তারা এই কাজগুলো করে। ওয়ান মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে এরকম একটা অভিযোগ রয়েছে। তার কারণ আমরা শুনলাম যে সেবি এই মুহূর্তে কিছু জিনিস বাজেয়াপ্ত করেছে মুম্বাই এবং হায়দ্রাবাদের অফিস থেকে। এই খবরটা বের হবার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি পরবর্তী 3 দিনে প্রায় 1,400 কোটি টাকা ওয়ান মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিম থেকে উইথড্র করে নেওয়া হয়েছে বা রিডিং করে নেওয়া হয়েছে। এর ফলে অবশ্যই ওয়ান মিউচুয়াল ফান্ড কিছুটা হলেও অবশ্যই সমস্যায় পড়বে। যাই হোক, এটা একটা ব্যাপার। সাধারণ মানুষ তো অবশ্যই এই বিষয়গুলোকে একটু গুরুত্ব দিয়ে দেখবে, কারণ তাদের হার্ড আর্ন মানি এর মধ্যে রয়েছে। দেখুন বন্ধুরা, ওয়ান মিউচুয়াল ফান্ড কিন্তু কোনো ছোটোখাটো মিউচুয়াল ফান্ড নয়। ওয়ান মিউচুয়াল ফান্ডে প্রায় 90,000 কোটি টাকা সাধারণ মানুষ বিনিয়োগ করে রেখে দিয়েছে। তাই তাদেরকে অবশ্যই সেই বিশ্বাসটা রাখা উচিত, যেটা আমরা অবশ্যই তাদের কাছ থেকে আশা করব। এবার ঘটনা তো যেটা ঘটেছে সেটা আমরা শুনেছি, এখনও কিন্তু এই ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায়নি, অর্থাৎ কোনো ফ্রন্ট রানিং কেস হয়েছে এরকম কোনো প্রমাণ এখনও পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। এবার প্রশ্ন হচ্ছে, এরকম ঘটনা কি আগেও ঘটেছে নাকি এটাই প্রথম? দেখুন বন্ধুরা, এরকম ঘটনা এর আগেও অনেক কবার ঘটেছে। মানে কি, বড় বড় মিউচুয়াল ফান্ড হাউসও এর সাথে অনেক সময় জড়িয়ে গেছে। আমরা দেখেছি 2 বছর আগে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডও এরকম একটা ঘটনার মধ্যে জড়িয়েছিল এবং তারপর থেকে কিন্তু অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডে প্রচুর মানুষ টাকা রিডিং করে নিয়েছে এবং সেখানে সাধারণ নতুন ফ্রেশ ইনভেস্টমেন্ট খুব কম হয় এখনও পর্যন্ত। এবং আমরা দেখেছি 2007 সালে এইচডিএফসিরও এরকম ঘটনা ঘটেছিল। এই ঘটনাগুলো সেবি কীভাবে হ্যান্ডেল করে? দেখুন বন্ধুরা, যেহেতু মিউচুয়াল ফান্ডের সাথে ভারতের ইকোনমির বিশাল একটা যোগসূত্র রয়েছে, তাই ভারত সরকারও চায় না কোনো সময়ই মিউচুয়াল ফান্ডের নামে কোনো বদনাম হোক। তাই অনেক সময় কি হয়, সেবি তাদের কাছ থেকে কিছু টাকা ফাইন নিয়ে কেস সেটেলমেন্ট করে নেয়। মানে বেশি দুর্নাম মার্কেটে তারা করতে চায় না মিউচুয়াল ফান্ডের নামে, এই কারণে তারা কিছু টাকা নিয়ে হয়তো সেটেলমেন্ট করে নেয়। এক্ষেত্রেও আমার মনে হয় যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে এরকমই কিছু একটা হবে, অল্প স্বল্প কিছু শাস্তি দিয়ে সেটেলমেন্ট করে নেওয়ার চেষ্টা করবে।
বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন। আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে অংশগ্রহণ করুন এবং এই বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখন ভিডিও পোস্ট করব তখন সবথেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে। সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তে আমরা যারা কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে রেখেছি আমরা কি করব? আমরা কি আমাদের টাকাটা তুলে নেব? এখন কি এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে রাখাটা ঠিক হবে? এটা কি খুব একটা রিস্কি হয়ে যাবে না? দেখুন বন্ধুরা, এটা খুবই স্বাভাবিক একটা প্রশ্ন। এর প্রশ্নের উত্তরও খুবই স্বাভাবিক এবং খুবই সহজ। দেখুন বন্ধুরা, এখনও পর্যন্ত এর কোনো প্রমাণ কিন্তু এখনও দেয়নি। সবথেকে বড় কথা এটা। এবং দ্বিতীয় হচ্ছে যদি এরকম কোনো ঘটনা ঘটেও থাকে তাহলেও কি হবে? সেটি হয়তো কিছু ফাইন নেবে, তারপর এটা সেটেলমেন্ট করে দেবে। আর আমরা দেখেছি কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিমগুলোর রিটার্ন, বেশ ভালো পরিমাণ রিটার্ন আমাদেরকে এই কোয়ান্ট মিউচুয়াল ফান্ডের বিভিন্ন স্কিম দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে, এটা আমরা আশা করতে পারি। অবশ্যই সব সময় যে একই রকম রিটার্ন দেবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, তবে অবশ্যই ফান্ড ম্যানেজার ভালো এবং লাস্ট 5 বছর ধরে আমরা দেখেছি বেশ ভালো পরিমাণ রিটার্ন দিয়েছে বিভিন্ন স্কিমগুলো। তাই আশা করতে পারি ভবিষ্যতে এরকম রিটার্ন দেবে। আমাদের যদি এই মিউচুয়াল ফান্ডে এখনও পর্যন্ত বিনিয়োগ করা থাকে তাহলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমি আপনাদেরকে এটা উপদেশ দিচ্ছি না বা রেকমেন্ড করছি না, আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমার যদি এই মুহূর্তে কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে কোনো স্কিমে বিনিয়োগ করা থাকে তাহলে কখনোই এটা রিডিম করতে যাব না। আর এখন আপনি যদি মনে করেন যে নতুন করে মানে ফ্রেশ ইনভেস্টমেন্ট কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে করতে চান তাহলে আমি বলবো এই সময় অন্তত এরকম সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আমার মনে হয় এই সময় ওয়াচ অ্যান্ড ওয়েট, এই একই পদ্ধতিতে আমাদেরকে কাজ করতে হবে। আমাদেরকে এই সময় দেখতে হবে ঘটনাটা কোন দিকে মোড় নেয়, তারপর আমরা এখানে ফ্রেশ ইনভেস্টমেন্ট করতে পারি। আর যদি ইনভেস্টমেন্ট আমাদের করা থাকে তাহলে আমরা একই কাজ করব, বসে বসে দেখব, এটুকুই আমাদের কাজ। তাছাড়া আমাদের এই মুহূর্তে কিছু করার নেই। আমরা এই ঘটনা থেকে কী শিক্ষা নিতে পারি? সাধারণ বিনিয়োগকারীদের জন্য এখানে কী শিক্ষা আছে? দেখুন বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি কোয়ান্ট মিউচুয়াল ফান্ডে এরকম একটা ঘটনা ঘটেছে, তাই এটা খুব একটা রিস্কির একটা জায়গা রয়েছে। তাই আমাদেরকে কী করতে হবে? আমাদেরকে সব টাকা একটা মিউচুয়াল ফান্ডের স্কিমে লাগিয়ে দিলে হবে না। আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে 3 থেকে 4টে মিউচুয়াল ফান্ডের স্কিমে বিনিয়োগ করার। তাহলে একটা মিউচুয়াল ফান্ড যদি এরকম কোনো ঘটনার সাথে জড়িয়েও যায়, বাকি যে সমস্ত মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে সেগুলো আমাদেরকে অনেকটা প্রোটেকশন দেবে। তাই এই কাজটা আমাদেরকে করতে হবে, মানে সাধারণ বিনিয়োগকারীদেরকে এই কাজটা করতে হবে। আর এই ঘটনায় মিউচুয়াল ফান্ড বা সেবি তাদের কী শিক্ষা নেওয়া দরকার? দেখুন বন্ধুরা, মিউচুয়াল ফান্ড যেহেতু মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে, তাই অবশ্যই তাদেরকে এই বিশ্বাসটা বজায় রাখতে হবে। আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীরা প্রচুর কষ্ট করে টাকাগুলো উপার্জন করি এবং এই মিউচুয়াল ফান্ডেরকে দিই যাতে আমাদের টাকাগুলোতে তারা রিটার্ন নিয়ে আসতে পারে। তারা রিটার্ন নিয়ে আসা বাদ দিয়ে যদি এরকম কোনো উল্টোপাল্টা কাজের সাথে জড়িয়ে যায় তখন আমাদের স্বার্থে কতটা ঘা লাগে। তাই মিউচুয়াল ফান্ডকে অবশ্যই একটু দায়িত্বশীল হতে হবে এবং সেবিকে এই বিষয়টা একটু বেশি জোর দিয়ে দেখা দরকার। শুধুমাত্র ফাইন নিয়ে কেস সেটেলমেন্ট করে নিলে হবে না, এর জন্য উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। তা না হলে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতেই থাকবে। আমরা অনেক বড় বড় ফান্ড হাউসকে এরকম কেসের সাথে জড়িয়ে যেতে দেখেছি। ভবিষ্যতে এরকম কেস যাতে না হয় সেইটা সেবিকে একটু দেখতে হবে। বন্ধুরা, আর একবার বলবো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একবার লাইক করবেন। আর বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।